প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোন বই থেকে মৌর্য বংশের কথা জানা যায়। দেখো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কোন বই থেকে মৌর্য বংশের কথা জানা যায়। দেখো মৌর্য বংশের কথা আমরা জানতে পারি একটা দেশীয় উপাদান হয়, একটা বৈদেশিক উপাদান হয়। তো দুটোই একবারে মনে রাখো। দেশীয় উপাদানগুলো কি কি? দেখো তোমরা যদি বলো দেশীয় উপাদান, তো দেশীয় উপাদানের মধ্যে সবচেয়ে প্রথমে পড়ে কি, তোমরা সকলেই জানো, সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা কিন্তু মৌর্য বংশের কথা সবচেয়ে বেশি জানতে পারি। 2 নাম্বার কি, 2 নাম্বারটা মনে রাখো, 2 নাম্বারটা হলো বিশাখ দত্ত। তো এটাও মনে রাখো। তো বিশাখ দত্তের কি থেকে জানতে পারি? বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মুদ্রা রাক্ষস থেকে জানতে পারি। আর 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা মনে রাখো একই সঙ্গে পতঞ্জলি, এটাও মনে রাখো। 3 নাম্বারটা হলো পতঞ্জলির মহাভাষ্য, একই সঙ্গে তিনটেই মনে রাখো, পতঞ্জলির মহাভাষ্য থেকে আমরা কিন্তু জানতে পারি। আর যদি বৈদেশিক উপাদান বলো একই সঙ্গে, তাহলে মনে রাখো বৈদেশিক উপাদানগুলো কি কি। তো বৈদেশিক উপাদানের মধ্যে পড়ে প্রথমেই তোমরা জানো কি, মেগাস্তিনিসের ইন্ডিকা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা। মেগাস্তিনিসের মেগাস্তিনিসের কি ইন্ডিকা, মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে আমরা জানতে পারি। আর আর কি, আর 2 নাম্বারটা মনে রাখো, 2 নাম্বার জাস্টিন, এটা মনে রাখো, একই সঙ্গে পরীক্ষায় পেয়ে যেতে পারো। জাস্টিনের এপিটম, এটা মনে রাখতে পারো, জাস্টিনের এপিটম থেকেও আমরা কিন্তু মৌর্য বংশের কথা জানতে পারি। আর তোমরা জানো এই মেগাস্তিনিসকে কে পাঠিয়েছিল? আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস, এটাও কিন্তু একই সঙ্গে মনে রাখতে পারো। মেগাস্তিনিসকে পাঠিয়েছিল আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস। আর মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে আমরা মৌর্য বংশের কথা জানতে পারি। আর এছাড়াও বৌদ্ধ, তোমরা জানো বৌদ্ধ গ্রন্থ থেকে কিছু পরিমাণ জানা যায়, বৌদ্ধ ও জৈন সাহিত্যগুলো থেকে জানা যায়। এটা এই ধরনের কোশ্চেনও পেয়ে যেতে পারো, বৌদ্ধ ও জৈন সাহিত্য থেকেও মৌর্য বংশের কথা আমরা কিছু জানতে পারি। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সেলুকাসের কন্যার সঙ্গে কোন ভারতীয় রাজার বিবাহ হয়? দেখো এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেলুকাসের কন্যার নাম কি, সবার প্রথমে সেটা জানার চেষ্টা করো। দেখো সেলুকাসের কন্যার নাম ছিল হেলেনা, এটা মনে রাখো, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো। সেলুকাসের কন্যার নাম হেলেনা। তো হেলেনার সঙ্গে ভারতীয় রাজা, বুঝতে পারছো আমি চন্দ্রগুপ্তের কথাই বলছি, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছি। তো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম ভারতীয় রাজা হিসেবে হেলেনার সঙ্গে বিয়ে হয়েছিল। আর এই হেলেনা কিন্তু চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী ছিল, এটাও মনে রাখতে পারো, চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী। তাহলে চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী কে ছিল সেটাও মনে রাখো, চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী ছিল কিন্তু দুর্ধরা, এটাও মনে রাখতে পারো, চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী ছিল দুর্ধরা। আর চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড তোমরা জানো নিশ্চয়ই, 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ হলো চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড। তো অনেক জায়গায় তোমরা 322ও পেয়ে যেতে পারো, কনফিউজ হবে না, 322 অনেক জায়গায় পেয়ে যেতে পারো, 322 থেকে 298 অনেক জায়গায় তোমরা পেতে পারো। ওকে। আর এছাড়া চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় তোমরা নিশ্চয়ই জানো, চন্দ্রগুপ্ত রাজধানী হলো পাটলিপুত্র। আর পাটলিপুত্র তোমরা জানো নিশ্চয়ই বর্তমানে কোথায়, বর্তমানে যেটা বিহারে। বিহারের কোথায়? বিহারের পাটনাতে অবস্থিত, বিহারের পাটনাতে অবস্থিত। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কার শাসনকালে সুদর্শন রথ খনন করা হয়? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সবার প্রথমে মনে রাখো এই সুদর্শন রথটা বর্তমানে কোথায় অবস্থিত সেটা মনে রাখতে পারো, এটা গুজরাটে অবস্থিত, এটা গুজরাটে অবস্থিত। তো গুজরাটের কোথায় সেটা মনে রাখতে পারো, গুজরাটের জুনাগড় জেলাতে অবস্থিত, এটা মনে রাখতে পারো, জুনাগড় জেলাতে অবস্থিত। ওকে। তো এই সুদর্শন রথ কে খনন করেছিল, কার শাসনকালে খনন করা হয়েছিল? এটা অ্যান্সার কে যাবে? এটা অ্যান্সার কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে। আর চন্দ্রগুপ্ত মৌর্যের টাইম পিরিয়ড তো তোমাদের একটু আগে বলেছি, আশা করি তোমরা মনে রাখবে, 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ হলো চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড। ওকে। আর এছাড়াও মনে রাখো এই সুদর্শন হ্রদের কথা আমরা কোন লিপি থেকে জানতে পারি? এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, কোন লিপি থেকে সুদর্শন হ্রদের কথা জানতে পারি এ ধরনের কোশ্চেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে জুনাগড় লিপি থেকে। জুনাগড় লিপি থেকে কিন্তু আমরা সুদর্শন হ্রদের কথা জানতে পারি। আর এই জুনাগড় লিপি কার তোমরা নিশ্চয়ই জানো, জুনাগড় লিপি হলো শক শাসক, এটাও মনে রাখতে পারো, শক শাসককে শক শাসক রুদ্রদমনের লেখা, তোমরা জানো রুদ্রদমনের লেখা হলো জুনাগড় লিপি। এই জুনাগড় লিপি থেকে আমরা কিন্তু সুদর্শন হ্রদের কথা জানতে পারি। আর এছাড়াও মনে রাখতে পারো এই সুদর্শন হ্রদ রিপেয়ার কে করেছিল দ্বিতীয়বার, এটাও পরীক্ষায় প্রশ্ন পেয়ে যেতে পারো। দ্বিতীয়বারের জন্য রিপেয়ার কে করেছিল? দ্বিতীয়বারের জন্য রিপেয়ার করেছিল, তার নাম কি? স্কন্দগুপ্ত। এটাও কিন্তু মনে রাখতে পারো, স্কন্দগুপ্ত কিন্তু রিপেয়ার করেছিল, গুপ্ত রাজা। স্কন্দগুপ্তের টাইম পিরিয়ড কত সেটা মনে রাখতে পারো, 455 থেকে 467 খ্রিস্টাব্দ হলো স্কন্দগুপ্তের টাইম পিরিয়ড। এই স্কন্দগুপ্ত সুদর্শন হ্রদ রিপেয়ার করেছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ঐতিহাসিক শহর পাটলিপুত্র কে গঠন করেছিল? দেখো পাটলিপুত্র তোমাদেরকে একটু আগে বলেছি, পাটলিপুত্র কি মৌর্য বংশের রাজধানী প্রতিষ্ঠা করেছিল, মৌর্য বংশের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। ওকে।
তো পাটলিপুত্র গঠন কে করেছিল সেটা মনে রাখো। পাটলিপুত্র গঠন করলো উদয়ন, এটা মনে রাখো, উদয়ন। তো উদয়নটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো উদয়নে যদি বলো তাহলে আমরা চলে যাবো মগধে। দেখো মগধে হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা করলো কে, এটা মনে রাখো। হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা করলো বিম্বিসার। হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা কে করলো? বিম্বি বিম্বিসার। এই বিম্বিসারের টাইম পিরিয়ডটা তাহলে মনে রাখো। বিম্বিসারের টাইম পিরিয়ড হলো 543 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ হলো বিম্বিসারের টাইম পিরিয়ড। তো এই বিম্বিসারের পুত্র হলো অজাতশত্রু। তো অজাতশত্রু হলো বিম্বিসারের পুত্র। অজাতশত্রু টাইম পিরিয়ড তাহলে মনে রাখো, অজাতশত্রু টাইম পিরিয়ড হলো 493 থেকে 460 হলো অজাতশত্রুর টাইম পিরিয়ড খ্রিস্টপূর্বাব্দ। ওকে, আর এই অজাতশত্রুর পুত্র ছিল উদয়ন। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে, প্রত্যেকটা মনে রাখো। উদয়নের টাইম পিরিয়ড তাহলে মনে রাখতে পারো, উদয়নের টাইম পিরিয়ড 460 থেকে 444 খ্রিস্টপূর্বাব্দ ছিল উদয়নের টাইম পিরিয়ড। আর এই উদয়নই পাটলিপুত্র গঠন করেছিল। আর পাটলিপুত্র যদি বলো কোথায়, তোমাদের একটু আগেই বলেছি বিহারে। বিহারে অবস্থিত। বিহারের কোথায়? বিহারের পাটনাতে অবস্থিত। আর এছাড়াও মনে রাখতে পারো পাটলিপুত্র কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত, এটাও মনে রাখতে পারো, গঙ্গা নদীর তীরে পাটলিপুত্র অবস্থিত। ওকে, আশা করি তোমরা মগধে এই হর্ষাঙ্ক বংশ সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল। তিনটে রাজার নামই মনে রাখবে। প্রতিষ্ঠা করলো বিম্বিসার, আর বিম্বিসারকে হত্যা করে তার পুত্র অজাতশত্রু সিংহাসনে বসেছিল 493 খ্রিস্টাব্দে। অজাতশত্রুর পুত্র উদয়ন, যে কিনা পাটলিপুত্র প্রতিষ্ঠা করেছিল, গঠন করেছিল। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মৌর্য সাম্রাজ্যে ব্যবহৃত মুদ্রার নাম কি? দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মুদ্রার নামও তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে কারসা পানা। এটার নাম মনে রাখো, কারসা পানা। অনেক জায়গাতে তোমরা শুধু পানাও পেতে পারো, PANA, পানাও পেতে পারো, তো কনফিউজ হবে না, কারসা পানা বা পানা। এছাড়াও তোমরা আরো কিছু নাম মনে রাখতে পারো, যেমন আর কিছু নাম, যেমন মাসিকা নামটা মনে রাখতে পারো। আর এছাড়াও আরেকটা নাম মনে রাখতে পারো, সেটা হলো কাকিনি। এই ধরনের নামও মনে রাখতে পারো, এই ধরনের মুদ্রাও ব্যবহার করা হতো। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো কারসাপানা বা পানা। এই নামটা মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি? দেখো তোমাদের এর আগে বলেছিলাম মেগাস্থিনিস ইন্ডিকা লিখেছে, ইন্ডিকা থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে জানতে পারি। আর চন্দ্রগুপ্ত মৌর্যের কি জানতে পারি? আর তার আগে এটাও মনে রাখো, মেগাস্থিনিস কে ছিল? মেগাস্থিনিস কিন্তু আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের পাঠানো দূত ছিল, এটাও মনে রাখো। তাহলে একই সঙ্গে সেলুকাসের সেলুকাসের দূত ছিল কিন্তু মেগাস্থেনিস। ওকে, এটা মনে রাখো। আর সেলুকাস কে ছিল তোমরা নিশ্চয়ই জানো, আলেকজান্ডারের সেনাপতি। শুধু তাই জানলে হবে না, এর সঙ্গে মনে রাখো ব্যাবিলনের অধিপতিও ছিল সেলুকাস, এটাও মনে রাখতে পারো, ব্যাবিলনের অধিপতিও ছিল। ওকে, আর এছাড়াও মেগাস্থেনিস সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখতে পারো, মেগাস্থেনিস কিন্তু একজন মহান দার্শনিকও ছিল, এটাও মনে রাখতে পারো, মহান দার্শনিক ছিল কিন্তু মেগাস্থেনিস। ওকে, আর তাহলে মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি? তাহলে ইন্ডিকা থেকে আমরা মৌর্যর শাসন পদ্ধতি জানতে পারি। দেখো কি কি জানতে পারি? মৌর্যর শাসন পদ্ধতি জানতে পারি। ওকে, আর কি জানতে পারি? এছাড়াও ভারতীয় জনসমাজ, মানে সেই সময় ভারতীয় জনসমাজ সম্পর্কে জানতে পারি, জনসমাজ। ওকে, আর এছাড়াও আর একটা কি জানতে পারি? এছাড়াও জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও কিছু তথ্য জানতে পারি। এই তথ্যগুলো আমরা জানতে পারছি, অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও কিছু তথ্য আমরা এখান থেকে ইন্ডিকা থেকে জানতে পারি। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, চন্দ্রগুপ্ত মৌর্যের পশ্চিম ভারত বিজয়ের প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? দেখো চন্দ্রগুপ্ত মৌর্য তোমরা জানো সারা ভারতে উত্তর দক্ষিণে সব দিকে বিজয় করেছিল। তো সবগুলোই মনে রাখো। দেখো উত্তর পশ্চিমে কোথায় বিজয় করেছিল? দেখো উত্তর পশ্চিমে কতদূর পর্যন্ত ছিল? উত্তর পশ্চিমে ছিল তার কাবুল কান্দাহার পর্যন্ত ছিল। ওকে, এটা মনে রাখো, কান্দাহার কাবুল কান্দাহার পর্যন্ত ছিল। ওকে, তো পশ্চিমে কতদূর ছিল সেটা মনে রাখো, পশ্চিমে ছিল তার সৌরাষ্ট্র পর্যন্ত, এটা মনে রাখতে পারো, পশ্চিমে সৌরাষ্ট্র পর্যন্ত ছিল। ওকে, আর পূর্বে কতদূর ছিল? পূর্বে ছিল বঙ্গদেশ, এটা মনে রাখতে পারো, পূর্বে ছিল বঙ্গদেশ। সবগুলোই মনে রাখো একই সঙ্গে। আর দক্ষিণে কতদূর ছিল সেটা মনে রাখতে পারো, দক্ষিণে ছিল তামিলনাড়ু। দক্ষিণে ছিল তামিলনাড়ু। আর তামিলনাড়ুর কোথায় সেটা মনে রাখতে পারো, তামিলনাড়ুর তিন ভেলি, জায়গাটার নাম মনে রাখো, তিন ভেলি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসতে পারে। ওকে, তো সৌরাষ্ট্র নিয়ে আরেকটা তথ্য মনে রাখো, এই চন্দ্রগুপ্ত মৌর্য সৌরাষ্ট্রে শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিল কাকে? এই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। সৌরাষ্ট্রে কাকে নিযুক্ত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য? তো সৌরাষ্ট্রে চন্দ্রগুপ্ত মৌর্য যাকে নিযুক্ত করেছিল তার নাম পুষ্যগুপ্ত, এটা মনে রাখতে পারো, তার নাম ছিল পুষ্যগুপ্ত। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নও পেয়ে যেতে পারো, যে সৌরাষ্ট্রে নিযুক্ত করেছিল কাকে?
পুষ্যগুপ্তকে। তো এখানে প্রশ্ন যে পশ্চিম ভারতে বিজয়ের কথা আমরা কোথা থেকে জানতে পারি? দেখো এইটা জানতে পারি আমরা জুনাগড় থেকে। তোমাদের এর আগে একটু আগেই বলেছি এই জুনাগড় যেটা শিলালিপি, জুনাগড় শিলালিপি কার লেখা, কার এটা তোমরা নিশ্চয়ই জানো। একটু আগে তোমাদেরকে বলেছিলাম শক শাসক রুদ্রদমন, শক শাসক রুদ্র দমনের লেখা। আর এই রুদ্র দমনের শিলালিপি থেকে, জুনাগড় শিলালিপি থেকে তোমাদের কি বলেছিলাম, সুদর্শন হ্রদের কথাও কিন্তু আমরা জানতে পারি। সুদর্শন হ্রদের কথাও কিন্তু আমরা এখান থেকেই জানতে পারি। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কত সালে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়? দেখো এটাও খুব ইজি কোশ্চেন, আশা করি তোমরা সকলে এটা অ্যান্সার জানবে। এটা অ্যান্সার কি হয়ে যাবে, আনুমানিক, এটা ধরা হয় আনুমানিক কত সালে, আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়। আর কোথায় মৃত্যু হয় সেটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের কোশ্চেনও হতে পারে। তো এটা অ্যান্সার কি হবে, মহীশূর। মহীশূরের কাছে, মহীশূরের কোথায় মৃত্যু হয় সেটা মনে রাখো, মহীশূরের জায়গাটার নাম মনে রাখো, জায়গাটার নাম হলো শ্রাবণ, শ্রাবণ বেলগোলায়, শ্রাবণ বেলগোলাতে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়। আর মৃত্যু হয় কিভাবে সেটা মনে রাখতে পারো, চন্দ্রগুপ্ত মৌর্য কঠোর তপস্যা করাকালীন সেইভাবে তার মৃত্যু হয়েছিল, এইভাবেই ধরা হয়। এইভাবে এটা আমরা কোথা থেকে জানতে পারি সেটাও মনে রাখতে পারো, এটা আমরা জৈন জৈন ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি, জৈন গ্রন্থগুলো থেকে এই তথ্যগুলো আমরা জানতে পারি। ওকে, এ ধরনের কোশ্চেনও পেয়ে যেতে পারো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, মৌর্য সাম্রাজ্যের জেলার শাসনকর্তাকে কি বলা হতো? দেখো এই ধরনের কোশ্চেন হতে পারে, জেলার শাসনকর্তাকে কি বলা হতো? দেখো এটা খুবই ইজি কোশ্চেন, এটা অ্যান্সার কি হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে স্থানিক। মনে রাখো জেলার শাসনকর্তাকে বলা হতো স্থানিক। আর গ্রামের প্রধানকে কি বলা হতো, সে ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো, গ্রামের প্রধানকে। এটাও খুব ইজি কোশ্চেন, তো আশা করবো তোমরা সকলেই জানো গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক। এ ধরনের কোশ্চেনও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, গ্রামিক বলা হতো। দুটোই মনে রাখো, দুটোই গুরুত্বপূর্ণ। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আশা করি তোমরা এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। মৌর্য যুগে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল না, এই কথা কে বলেছেন? দেখো মৌর্য যুগে কৃতদাস প্রথা ছিল না, এটা বলেছেন মেগাস্থিনিস। এটা কে বলেছে? মেগাস্থিনিস বলেছে। ওকে, মেগাস্থিনিস বলেছে। আর তোমাদের এর আগে বলেছি মেগাস্থিনিস কি গ্রন্থ রচনা করেছে, মেগাস্থিনিস ইন্ডিকা লিখেছে, ইন্ডিকা গ্রন্থ। ওকে, আর এছাড়াও আর কি বলেছি, মেগাস্থিনিস কে ছিল, মেগাস্থিনিস কিন্তু সেলুকাসের দূত ছিল, এটাও কিন্তু মনে রাখবে, সব প্রত্যেকটা তথ্য মনে রাখবে, সেলুকাসের দূত ছিল মেগাস্থিনিস। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, চন্দ্রগুপ্ত মৌর্য যে জৈন সন্ন্যাসীর সঙ্গে দক্ষিণ ভারতে আসেন তার নাম কি? দেখো এই কোশ্চেনটা আমি পার্ট 1-এ তোমাদের জন্য রেখে গেছিলাম, তো তোমাদেরকে অ্যান্সার করতে বলেছিলাম, তোমরা অনেকে অ্যান্সার করেছো, আমার খুব ভালো লেগেছে। যারা অ্যান্সার করোনি তাদের জন্য আমি অ্যান্সার বলে দিচ্ছি। চলো এর অ্যান্সার কি হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে ভদ্রবাহু। ওকে, আর ভদ্রবাহু সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখবো, চলো যেগুলো পরীক্ষা আসার মতো। প্রথম ইনফরমেশনটা মনে রাখো যে ভদ্রবাহু সম্পর্কে, ইনি চন্দ্রগুপ্তের শেষ আধ্যাত্মিক গুরু ছিল, এটা মনে রাখো, শেষ আধ্যাত্মিক গুরু ছিল চন্দ্রগুপ্তের ভদ্রবাহু। ওকে, আর এছাড়াও মনে রাখো জৈনরা, তোমরা জানো যে জৈনরা দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা শ্বেতাম্বর, একটা দিগম্বর, তোমরা এটা নিশ্চয়ই জানো, দিগম্বর এবং একটা ছিল শ্বেতাম্বর। ওকে, তো কোন এই ভদ্রবাহু কোন দলের মধ্যে পড়ে তোমরা সেটাও মনে রাখবে, ভদ্রবাহু ছিল দিগম্বরের মধ্যে, এটা মনে রাখো। ভদ্রবাহুর কথা যারা মেনে চলতো তাদেরকে দিগম্বর বলতো। তাহলে শ্বেতাম্বর কাদের কথা, দেখো শ্বেতাম্বরের ক্ষেত্রে মনে রাখো, শ্বেতাম্বরের এর নেতা কে ছিল, তাহলে শ্বেতাম্বরের নেতা ছিল স্থূলভদ্র, এটাও মনে রাখো একই সঙ্গে, শ্বেতাম্বরের নেতা ছিল স্থূলভদ্র। ওকে, ভদ্রবাহুকে মেনে যারা চলতো, যে জৈন সন্ন্যাসী, তাদেরকে বলা হতো দিগম্বর। আর দিগম্বর, দেখো এই দুটো ভাগ কেন হয়েছিল সেটাও মনে রাখো, দুটো ভাগ হওয়ার পিছনে কারণ কি ছিল? দেখো দুটো ভাগ হওয়ার পিছনে দুটো কারণ ছিল। একটা কারণ ছিল এই দিগম্বররা শ্বেত বস্ত্র পরিধান করতো না, অর্থাৎ এরা নগ্ন অবস্থায় থাকতো, আর এরা শ্বেত বস্ত্র পরিধান করতো, এই জন্য একটা দুটো ভাগ হওয়ার পিছনে একটা কারণ ছিল শ্বেত বস্ত্র পরিধান করা নিয়ে। আর একটা কারণ হয়, দুটো কারণ মনে রাখবে। আর একটা কারণ, এই মৌর্য বংশ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ সময়ে দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষের কারণে কিছু জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে, এটা মনে রাখো, উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যায়, উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যায়। এই দাক্ষিণাত্যে চলে যাওয়ার পিছনেই দুটো দল তৈরি হয়েছিল। আর ভদ্রবাহু তো তোমরা বুঝে গেলে দিগম্বরের মধ্যে পড়ছে। আর ভদ্রবাহু সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখো, ভদ্রবাহুর মৃত্যু হয়েছিল শ্রাবণ বেলগোলায়, এটাও মনে রাখো, ভদ্রবাহুর মৃত্যু হয়েছিল শ্রাবণ বেলগোলায়, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়েছিল।
ওকে, আর মৃত্যু হয়েছিল কবে? 298 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, এটা মনে রাখো, 298 খ্রিস্টপূর্বাব্দে শ্রাবণ বেলগোলাতে কিন্তু ভদ্রবাহু মৃত্যু হয়েছিল। আর ভদ্রবাহু মহাবীরের পথ মেনে চলতে, এটা মনে রাখতে পারো, মহাবীরের পথ মেনে চলতে হলো ভদ্রবাহু। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো, আর দ্বিতীয় প্রশ্নটা রেখে গেছিলাম তোমাদের জন্য, সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় জন্মগ্রহণ করেছিল। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র। এটার অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র। পাটলিপুত্রতে চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেছিল। আর চন্দ্রগুপ্তের রাজধানীও কোথায় ছিল? তোমাদেরকে বলেছিলাম চন্দ্রগুপ্তের রাজধানীও কিন্তু পাটলিপুত্রতেও ছিল, এটা মনে রাখবে। আর কবে জন্মগ্রহণ করেছে সেটা মনে রাখতে পারো, 340 খ্রিস্টপূর্বাব্দে। 340 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছে। ওকে, আর মৃত্যু হয়েছিল তোমাদেরকে বলেছিলাম 300 খ্রিস্টপূর্বাব্দে। 300 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়েছিল। মৃত্যু হয়েছিল কোথায়? তোমাদের একটু আগেই বলেছি, সেটা কোথায়? মহীশূর। মহীশূরের শ্রাবণ বেলগোলাতে। মহীশূরের শ্রাবণ বেলগোলাতে তার মৃত্যু হয়েছিল। ওকে, প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ, সবগুলো তোমরা মনে রাখবে শ্রাবণ বেলগোলাতে। ওকে, আর এছাড়া চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড তো তোমাদেরকে বলেছিলাম, চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ডটা মনে রাখবে, 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ হলো চন্দ্রগুপ্তের শাসনকাল। ওকে, চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আলেকজান্ডার কত সালে ভারতে প্রবেশ করে। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আলেকজান্ডার, তোমাদেরকে এর আগে বলেছিলাম আলেকজান্ডারকে ম্যাসিডনের রাজা, তোমরা নিশ্চয়ই মনে রেখেছো। আর ভারতে প্রবেশ করে 327, মনে রাখো 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে প্রবেশ করে। ওকে, কোথা দিয়ে ভারতে প্রবেশ করেছিল সেটাও গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হলো হিন্দুকুশ পর্বত। এটা মনে রাখো একই সঙ্গে, হিন্দুকুশ পর্বত পার করে, হিন্দুকুশ পর্বত পার করে ভারতে প্রবেশ করেছিল। ওকে, সেই সময় ভারতে প্রবেশ করেই আলেকজান্ডার, তোমরা নিশ্চয়ই জানো আলেকজান্ডার ভারতে প্রবেশ করে পুরুষ সঙ্গে যুদ্ধ করেছিল। এটাও মনে রাখো, পুরুষ সঙ্গে যুদ্ধ করেছিল। পুরুষ সঙ্গে আলেকজান্ডার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি তোমরা নিশ্চয়ই জানো। আলেকজান্ডার এবং পুরুষ সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ হিদাস পিসের যুদ্ধ নামে পরিচিত। হিদাস পিসের যুদ্ধ নামে পরিচিত। এই হিদাস পিসের যুদ্ধ কত সালে হয়েছিল পুরুষ সঙ্গে সেটা মনে রাখো। এই যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। এটাও গুরুত্বপূর্ণ যুদ্ধ, এটাও মনে রাখো তোমরা। 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল পুরুর সঙ্গে আলেকজান্ডারের। আর তখন পুরু কোথায় রাজত্ব করছিল? দেখো, এটা গুরুত্বপূর্ণ। পুরু রাজত্ব রাজত্ব করছিল ঝিলাম নদী, এটা মনে রাখো, ঝিলাম নদী ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে। ঝিলাম নদী ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে পুরু রাজত্ব করছিল। আর যুদ্ধটা ঠিক এই জায়গাতেই হয়েছিল, ঝিলাম নদীর তীরে যুদ্ধটা হয়েছিল, এটাও মনে রাখতে পারো। ওকে, আর এছাড়াও আলেকজান্ডার যখন ভারতে প্রবেশ করে তখন কিন্তু এইদিকে রাজত্ব করছিল নন্দবংশ, এটাও মনে রাখো। এইদিকে রাজত্ব করছিল নন্দবংশ, শেষ রাজা ধননন্দ রাজত্ব করছিল, ধননন্দ। ওকে, আর এরপরে আলেকজান্ডার, তোমরা যুদ্ধের পরে 325 খ্রিস্টপূর্বাব্দে, এটা মনে রাখো, 325 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত থেকে বেরিয়ে ব্যাবিলনে চলে গেছিল, এটা মনে রাখো। একই সঙ্গে ব্যাবিলনে যাওয়ার পথে ব্যাবিলনেই তার মৃত্যু হয়েছিল, এটাও গুরুত্বপূর্ণ একটা তথ্য। তাহলে আলেকজান্ডারের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 325 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। ওকে, তিনটে সালই গুরুত্বপূর্ণ, তিনটে সালই মনে রাখবে, 327, 326 এবং 325। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো, কত সালে চন্দ্রগুপ্তের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয়। দেখো, আগের যুদ্ধটা কি বলেছিলাম? আগের যুদ্ধটা বলেছিলাম পুরুর সঙ্গে আলেকজান্ডারের। সেক্ষেত্রে কিন্তু পুরু পরাজিত হয়েছিল এবং আলেকজান্ডার জয়ী হয়েছিল। এই তথ্যটা তোমরা মনে রাখবে, আলেকজান্ডার জয়ী হয়েছিল। আর এই যুদ্ধটার নাম বলেছিলাম কি? হিদাসপেসের যুদ্ধ। আর এই যুদ্ধটা কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। তো আলেকজান্ডারের সেনাপতি, তোমরা জানো আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস। আর এই সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্তের কত সালে যুদ্ধ হয়েছে? 305 খ্রিস্টপূর্বাব্দে। তো একই সঙ্গে দুটোই মনে রাখো, 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্তের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয়। আর এই সেলুকাস এই যুদ্ধে পরাস্ত হয়েছিল, এক্ষেত্রে মনে রাখো সেলুকাস পরাস্ত হয়েছিল। আর পরাস্ত হয়ে চন্দ্রগুপ্তকে কি 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 দিতে হয়েছিল তাকে? কাবুল, তার দখলে থাকা, মনে রাখো কাবুল, হিরাট, হিরাট, এছাড়াও গান্ধার, সবগুলো মনে রাখো একই সঙ্গে, গান্ধার এবং বালুচিস্তান, এছাড়াও বালুচিস্তান, এগুলো সব চন্দ্রগুপ্তকে তাকে দিতে হয়েছিল যুদ্ধে হেরে গিয়ে। আর চন্দ্রগুপ্ত তার বিনিময়ে তাকে কি দিয়েছিল? 500 হাতি দিয়েছিল। এই তথ্যটাও মনে রাখো। আর এছাড়া তোমাদেরকে বলেছিলাম সেলুকাস চন্দ্রগুপ্তের রাজত্বকালে কাকে পাঠিয়েছিল? মেগাসথিনিসকে পাঠিয়েছিল। তোমাদেরকে এর আগে বলেছি মেগাসথিনিসকে, চন্দ্রগুপ্ত রাজত্বকালে মেগাসথিনিসকে পাঠিয়েছে। মেগাসথিনিস ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিল, তোমাদেরকে বলেছিলাম। আর ইন্ডিকা গ্রন্থ থেকে কি জানতে পারি? মৌর্য শাসন পদ্ধতি জানতে পারি, তোমাদেরকে বলেছিলাম মৌর্য শাসন পদ্ধতি জানতে পারি। আর এই ইন্ডিকাই একমাত্র বৈদেশিক উপাদান, এটা তোমাদেরকে বলেছিলাম।
ওকে। আর তোমাদেরকে এছাড়াও বলেছিলাম সিলুকাসের কন্যার নাম কি, সিলুকাসের কন্যার নাম ছিল হেলেনা, এটাও বলেছিলাম। আর হেলেনা ছিল চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী, তোমাদেরকে বলেছিলাম। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, মধ্যযুগের মুদ্রাগুলি কেমন ছিল। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম মধ্যযুগে কি কি মুদ্রা ব্যবহার করা হতো। 3 ধরনের মুদ্রা ব্যবহার করা হতো তোমাদেরকে বলেছিলাম। এক হলো কার্সা পানা, আশা করি তোমরা সকলেই মনে রেখেছো। কার্সা পানা বা বলেছিলাম পানা, দুটো নামই পেতে পারো, পানা নামও পেতে পারো। ওকে, আর এইটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হতো এই মুদ্রাটাই। আর এছাড়াও আরো দুটো মুদ্রা বলেছিলাম, আর দুটো কি কি বলেছিলাম, কাকিনি বলেছিলাম, কাকিনি, আর একটা কি বলেছিলাম, আর একটা বলেছিলাম মাসিকা, মাসিকা। এই 3 ধরনের মুদ্রা ব্যবহার করা হতো। ওকে, আর মুদ্রাগুলি কেমন ছিল এই ধরনের, এখানে কোশ্চেন মুদ্রাগুলো কেমন ছিল বলতে, মুদ্রা মনে রাখো 3টে পয়েন্ট মনে রাখো। এক ছিল মুদ্রাগুলো তামার মুদ্রা ছিল, এটা মনে রাখো, মুদ্রাগুলো ছিল তামার মুদ্রা। ওকে, আর মুদ্রাগুলো দেখতে কেমন ছিল এটা মনে রাখতে হবে, মুদ্রাগুলো চৌকো দেখতে ছিল, এটা মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ, চৌকো। আর আরেকটা পয়েন্ট মনে রাখো মুদ্রা নিয়ে, সেটা হলো মুদ্রাতে কোনো মূর্তি ছিল না। এটা এই ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো, মুদ্রাতে কোনো মূর্তি ছিল না, মুদ্রাতে কোনো মূর্তি ছিল না, এই ধরনের খুব গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট। তো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, অর্থশাস্ত্র থেকে কি জানা যায়। তোমরা জানো অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা, তোমরা নিশ্চয়ই সকলেই জানো কৌটিল্যের লেখা। আর দেশীয় উপাদান যদি বলো, তো দেশীয় উপাদানের মধ্যে এইটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, দেশীয় উপাদানের মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র। আর এখান থেকে কি জানা যায়, এখান থেকে জানা যায় রাজকাজের সমস্ত বিষয়, এটা মনে রাখো, রাজকাজের সমস্ত বিষয় জানা যায়, রাজকাজের সমস্ত বিষয়, সমস্ত বিষয় জানা যায় এই কৌটিল্যের অস্ত্রশস্ত্র থেকে। আর তোমাদেরকে বলেছিলাম যে এটা দেশীয় উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলেছিলাম বৈদেশিক উপাদান যদি বলো, বৈদেশিক উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেগাস্টেশন ইন্ডিকা। আর তোমাদেরকে বলেছিলাম ইন্ডিকা থেকে কি জানা যায়, ইন্ডিকা থেকে জানা যায় মৌর্য শাসন পদ্ধতি, এটা মনে রাখো, একই সঙ্গে মৌর্য শাসন পদ্ধতি কিন্তু ইন্ডিকা থেকে জানা যায়। ওকে, দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই মনে রাখো। আর এই অর্থশাস্ত্র রচনার সঠিক সময় জানা যায়নি, সঠিক সময় ধরা হয় খ্রিস্টপূর্ব 3য় শতকে, এটা মনে রাখো, খ্রিস্টপূর্ব 3য় শতকে এই গ্রন্থ রচনা শুরু হয়েছিল, এটা কিন্তু মনে রাখতে পারো 3য় শতকে। ওকে, আর এছাড়াও আরেকটা তথ্য মনে রাখো, এই অর্থশাস্ত্রতেই বলা আছে যে কুড়ে রাজার প্রজারাও কুড়ে হয়, এই ধরনের তথ্য কিন্তু এর মধ্যে বলা আছে যে কুড়ে রাজার প্রজারাও কুড়ে হয়, এটা মনে রাখতে পারো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর শেয়ার করো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, গুপ্তচর ব্যবস্থা কোন বংশ প্রথম চালু করে। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, গুপ্তচর ব্যবস্থা কিন্তু প্রথম মৌর্যরা চালু করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো মৌর্যরা প্রথম গুপ্তচর ব্যবস্থা চালু করে। আর এছাড়াও মৌর্যরা প্রথম, এটাও মনে রাখো, মৌর্যরা এছাড়াও প্রথম রাজস্ব কর কিন্তু প্রথম চালু করে, রাজস্ব, রাজস্ব কর ব্যবস্থা, রাজস্ব কর ব্যবস্থা কিন্তু মৌর্যরা প্রথম চালু করে। তাহলে দুটো তথ্যই মনে রাখো, গুপ্তচর ব্যবস্থা এবং রাজস্ব কর ব্যবস্থা দুটোই কিন্তু মৌর্যরা প্রথম চালু করে। আর এই গুপ্তচর ব্যবস্থা চন্দ্রগুপ্ত কেন চালু করেছিল, সাম্রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্য চন্দ্রগুপ্ত এই ব্যবস্থা চালু করেছিল। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, অমৃতাঘাত উপাধি কে ধারণ করেছিল। খুব ইজি কোশ্চেন, সকলেই পারবে এটা। অমৃতাঘাত উপাধি ধারণ করেছিল বিন্দুসার, বিন্দুসার। আর বিন্দুসারের টাইম পিরিয়ড তোমরা নিশ্চয়ই সকলেই জানো, বিন্দুসারের টাইম পিরিয়ড কত, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ হলো বিন্দুসারের টাইম পিরিয়ড। অর্থাৎ 273-এ কিন্তু তার মৃত্যু হয়েছিল, এটা কিন্তু মনে রাখো, 273 খ্রিস্টপূর্বাব্দে তার বিন্দুসারের মৃত্যু হয়। তাহলে জন্মটাও মনে রাখতে পারো, জন্ম হয়েছিল কিন্তু 320 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয়েছিল। আর 273-এ তার মৃত্যু হয়, এটা জন্ম মৃত্যু। আর তার রাজত্বকাল যদি বলো, তাহলে 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দে হলো তার রাজত্বকাল। ওকে, আর অমৃতাঘাত এর মিনিং কি, এটা মনে রাখতে পারো, অমৃতাঘাতের মিনিং কিন্তু শত্রু, শত্রু হন্তা, শত্রু হন্তা বা শত্রু নিধনকারী, দুটোই মনে রাখতে পারো। শত্রু নিধনকারী বা শত্রু হন্তা হলো, নিধনকারী বা শত্রু হন্তা হলো অমৃতাঘাতের উপাধি। আর এছাড়াও জৈন সাহিত্যে, এটা মনে রাখো, জৈন সাহিত্যে তাকে কি বলা আছে, জৈন সাহিত্যে তাকে সিম হাসেন বলা আছে, এটা মনে রাখতে পারো, জৈন সাহিত্যে তাকে সিম হাসেন, সিম হাসেন বলেও বলা আছে। ওকে, আর এছাড়াও মনে রাখতে পারো বিন্দুসারের মা কে ছিল, তোমরা জানো চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী কি বলেছিলাম তোমাদেরকে, দুর্ধরা, দুর্ধরা ছিল চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী, অর্থাৎ দুর্ধরা ছিল বিন্দুসারের মা। ওকে, এটা মনে রাখতে পারো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, চন্দ্রগুপ্তের মায়ের নাম কি ছিল। দেখো খুব ইজি কোশ্চেন, চন্দ্রগুপ্তের মায়ের নাম ছিল মুড়া। মুড়া, এটা আমরা কোথা থেকে জানতে পারি, এটা আমরা জানতে পারি ব্রাহ্মণ গ্রন্থ থেকে, এটা ব্রাহ্মণদের গ্রন্থ, অর্থাৎ বিষ্ণু পুরাণ থেকে জানতে পারি, বিষ্ণু পুরাণ। ওকে, আর বিষ্ণু পুরাণ ছাড়াও
বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে জানতে পারি। বিষ্ণু পুরাণ ছাড়া বিশাখ দত্তের তোমাদেরকে বলেছিলাম, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকেও কিন্তু আমরা এটা জানতে পারি। আর এছাড়াও মনে রাখো এই মুদ্রা রাক্ষস থেকে আর কি জানতে পারি, মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি এই মুড়া ছিল একটা শুদ্ধ নারী, এই শুদ্ধ নারীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, আর মুড়া থেকেই মৌর্য কথাটা এসছে, এটা কিন্তু মনে রাখতে পারো। এটা এই গ্রন্থ থেকে বিষ্ণু পুরাণ থেকে এটা জানা যায়। আর বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায়, এটাও মনে রাখতে পারো, বৌদ্ধ গ্রন্থ হলো মহাপুরী, এটা মনে রাখো মহাপুরী, মহাপুরী নির্বাণ সূত্র, মহাপুরী নির্বাণ সূত্র, এটা একটা বৌদ্ধ বৌদ্ধ গ্রন্থ। এই গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নামক, এটা মনে রাখো, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নামক ক্ষত্রিয় বংশ থেকে জন্মগ্রহণ করেছিল। ওকে। আর এছাড়াও এই বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে আর একটা তথ্য মনে রাখো, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে জানা যায় যে তাকে বিশলা বলা হতো, চন্দ্রগুপ্তকে বিশলা বা কুলহীন, একই সঙ্গে মনে রাখতে হবে, কুলহীন বা বিশলান বলা হয়েছে চন্দ্রগুপ্তকে, এটা বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। ওকে, পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মৌর্য সাম্রাজ্যের ভূমি রাজস্ব করের নাম কি ছিল? তো ভূমি রাজস্ব কর, দেখো তোমাদেরকে একটু আগেই বলেছি মৌর্যরাই প্রথম রাজস্ব কর এবং গুপ্তচর ব্যবস্থা দুটোই মনে রাখো, এবং গুপ্তচর ব্যবস্থা কিন্তু প্রথম মৌর্যরা চালু করেছিল, দুটো তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো এখানে ভূমি রাজস্ব কর, মৌর্যরা দুটো ভূমি রাজস্ব কর চালু করেছিল। তো একটার নাম ছিল বলি, মনে রাখো, একটার নাম ছিল বলি এবং আর একটার নাম ছিল ভাগ, এই দুই ধরনের রাজস্ব কর মৌর্যরা চালু করেছিল। ওকে, আর একই সঙ্গে মনে রাখো চাষিরা তার ছ ভাগের এক ভাগ রাজস্ব কর হিসেবে দিত, এটা মনে রাখো, রাজস্ব কর হিসাবে 6/1 চাষিদেরকে দিতে হতো। আর তার সঙ্গে আরেকটা তথ্য মনে রাখো, এটা মনে রাখো অশোক এই বলিকরটা চাষিদের জন্য ছাড় দিয়েছিল, অশোক এই বলিকরটা চাষিদের জন্য ছাড় দিয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। দেখো, বিন্দুসারের রাজসভায় বিদেশ থেকে কে এসেছিল? তোমাদের জন্য এই কোশ্চেনটা আগের ভিডিওতে আমি রেখে গেছিলাম, তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? দেখো, বিন্দুসার সম্পর্কে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বহু তথ্য দিয়েছি, যেমন বিন্দুসারের রাজত্বকাল তোমাদেরকে বলেছিলাম, বিন্দুসারের রাজত্বকাল 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 273-এ তার মৃত্যু হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। ওকে, এছাড়াও তোমাদেরকে বলেছিলাম বিন্দুসার কি উপাধি ধারণ করেছিল? অমৃতাঘাত উপাধি ধারণ করেছিল, অমৃতাঘাত, এটাও তোমাদেরকে বলেছিলাম। আর অমৃতাঘাত মানে তোমাদেরকে বলেছিলাম কি, সত্য নিধনকারী। ওকে, এছাড়াও তোমাদেরকে বলেছিলাম বিন্দুসারের মায়ের নাম কি ছিল? দুর্ধরা, অর্থাৎ চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী। ওকে, তো বিন্দুসারের রাজসভায় দেখো বিদেশ থেকে 3 জন এসেছিল, সেটা মনে রাখো। তো প্রথমে মনে রাখো সিরিয়া থেকে এসেছিল, দেখো প্রথমত মনে রাখো সিরিয়ার দূত হিসেবে এসেছিল ডেমিকাস, তো সিরিয়া থেকে এসেছিল কে? ডেমিকাস। ওকে, তো সিরিয়ার দূত হিসেবে এসেছিল ডেমিকাস। 2 নাম্বার মনে রাখো মিশর থেকে, দেখো মিশর থেকে, তো মিশরের ফিলোডেফাস নামটা মনে রাখো, মিশরের ফিলোডেফাস, ফিলোডেফাস ফিলোডেফাস কাকে পাঠিয়েছিল? ফিলোডেফাস পাঠিয়েছিল ডায়োনসিয়াসকে, এটা মনে রাখো, ফিলোডেফাস পাঠিয়েছিল ডায়োনসিয়াসকে। ওকে, আর 3 নাম্বার মনে রাখো, 3 নাম্বার যেটা এসেছিল সেটা হলো অ্যান্টিওকাস, এটা মনে রাখো, অ্যান্টিওকাস কাকে পাঠিয়েছিল? দেখো, অ্যান্টিওকাস পাঠিয়েছিল দইমাচিসকে, এটা মনে রাখো, দইমা দইমাচিসকে পাঠিয়েছিল অ্যান্টিওকাস। তো 3 জন 3টে নামই মনে রাখবে। ওকে, তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন রেখে যাব, বিন্দুসারের স্ত্রী অর্থাৎ অশোকের মায়ের নাম কি ছিল? তোমরা আমাকে কমেন্টসে জানাবে অশোকের মায়ের নাম কি ছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো, দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের জন্য আমি রেখে গেছিলাম, সাঁচি স্তম্ভ কোথায় পাওয়া গেছে? দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, অশোক তার রাজত্বকালে, মনে রাখো, অশোক তার রাজত্বকালে প্রায় 84,000, ধরা হয় 84,000 স্তম্ভ অর্থাৎ স্তূপ নির্মাণ করেছিল, যার মধ্যে সাঁচি স্তম্ভ এবং সারনাথের স্তম্ভটা অন্যতম। তো তোমাদের কাছে আমি সাঁচিটা কোথায় পাওয়া গেছে সেটা আমি কোশ্চেন দেখেছিলাম। তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে। এটা অ্যান্সার হয়ে যাবে কোথায়? মধ্যপ্রদেশে। আর মধ্যপ্রদেশের যদি কোথায় সেটা মনে রাখতে পারো, মধ্যপ্রদেশের রায়সেন জেলায়, মধ্যপ্রদেশের রায়সেন জেলা। আর মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকেও মনে রাখতে পারো, ভোপাল থেকে 43 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত, 43 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সাঁচি স্তম্ভ। ওকে, আর সারনাথটাও একই সঙ্গে মনে রাখতে পারো, সারনাথ কোথায়? সারনাথ কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত, এটা মনে রাখতে পারো। আর উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। ওকে, আর একই সঙ্গে সাঁচি স্তম্ভের উচ্চতাটাও মনে রাখতে পারো, এর উচ্চতা কত? এর উচ্চতা 36 মিটার এর উচ্চতা। তো উচ্চতা দিয়ে তোমরা অনেকগুলো উচ্চতা যেমন মনে রাখতে পারো, একই সঙ্গে মনে রাখতে পারো, যেমন তাজমহলের উচ্চতা কত, তোমাদেরকে এর আগে বলেছিলাম আশা করি, তাজমহলের উচ্চতা 73 মিটার, এরকম পরীক্ষায় কিন্তু এই ধরনের উচ্চতা চলে আসে।
তাজমহলের উচ্চতার সঙ্গে একই সঙ্গে তোমরা এই রিলেটেড করে মনে রাখতে পারো কুতুব মিনারের উচ্চতা, কারণ দুটো একই, তোমরা একই সঙ্গে মনে রাখতে পারো। কুতুব মিনারের উচ্চতা কিন্তু 73 মিটার। এছাড়াও শহীদ মিনার তোমরা মনে রাখতে পারো। কুতুব মিনার যতক্ষণ মনে রাখবে শহীদ মিনারটাও মনে রাখবে। শহীদ মিনারের উচ্চতা 48 মিটার। ওকে, এই ধরনের উচ্চতাগুলো তোমরা মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। দেখো, অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? দেখো, অশোকের রাজত্বকাল যদি বলো, এটা মনে রাখো প্রথমত, অশোকের রাজত্বকাল যদি বলো তাহলে কিন্তু রাজত্বকাল হয় 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ হলো অশোকের রাজত্বকাল। অর্থাৎ তোমরা জানো অশোকের পিতা বিন্দুসার 273-এ মৃত্যু হয়, তখন থেকে কিন্তু অশোকের রাজত্বকাল ধরা হয়। কিন্তু মনে রাখো যে অশোকের রাজ্যাভিষেক কবে হয়েছিল সেটা কিন্তু মনে রাখতে পারো। অশোকের, এটাও মনে রাখতে পারো, রাজ্যাভিষেক হয়েছিল কিন্তু 4 বছর পর। 4 বছর পর রাজ্যাভিষেক হয়, অর্থাৎ 269 অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের কিন্তু রাজ্যাভিষেক হয়। এটা কিন্তু মনে রাখতে পারো। ওকে, আর এছাড়াও আর একটা তথ্য এখান থেকে মনে রাখো যে অশোক তার প্রথম জীবন সেনাপতি হিসেবে শুরু করেছিল। এটা কিন্তু মনে রাখতে পারো, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো যে কোন মৌর্য সম্রাট তার প্রথম জীবন সেনাপতি হিসেবে শুরু করেছিল। তো অশোক তার প্রথম জীবন সেনাপতি হিসেবে শুরু করেছিল। আর সেই সঙ্গে মনে রাখতে পারো তার পিতা অর্থাৎ বিন্দুসার জীবিত থাকাকালীন, তার পিতা কি বিন্দুসার তোমরা জানো, এই বিন্দুসার জীবিত থাকাকালীন অশোক তক্ষশিলা, এটা মনে রাখো, তক্ষশিলা এবং উজ্জয়িনীর শাসক ছিল। এটাও মনে রাখতে পারো, তার পিতা বিন্দুসার জীবিত থাকাকালীন তক্ষশিলা এবং উজ্জয়িনীর শাসক ছিল কিন্তু অশোক। এটাও কিন্তু মনে রাখতে পারো। আর অশোক তোমরা জানো, অশোক তার প্রথম জীবনে খুবই নিষ্ঠুর ছিল, তাই তাকে চণ্ডাশোক বলা হতো। এই ধরনের কোশ্চেনও মনে রাখতে পারো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। ওকে, পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক কত খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন? তো অশোকের রাজত্বকাল তোমাদেরকে বলে দিলাম। অশোকের রাজত্বকাল কত ধরা হয়? 273 থেকে 232 হলো অশোকের রাজত্বকাল ধরা হয়। ওকে, আর এটাও মনে রাখতে পারো অশোক তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল। এটা কিন্তু মনে রাখতে পারো, অশোক তার 99 জন ভাইকে হত্যা করে। আর এই তথ্যটা আমরা কোথা থেকে পাই? এটা পাই আমরা কিন্তু বৌদ্ধ সাহিত্য থেকে। এটাও মনে রাখতে পারো, বৌদ্ধ সাহিত্য থেকে আমরা এটা জানতে পারি। ওকে, তো দেখো এখানে কোশ্চেন, কলিঙ্গ আক্রমণ করেন কত সালে? অশোক তার সিংহাসনে বসার 9 বছর রাজত্ব করার পর, এটা মনে রাখতে পারো, 9 বছর রাজত্ব করার পর কলিঙ্গ আক্রমণ করেন, অর্থাৎ 260 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন। ওকে, অনেক বইতে তোমরা 261 খ্রিস্টপূর্বাব্দেও পেয়ে যেতে পারো। এটা কিন্তু কনফিউজের একটা বিষয়। তো তোমরা যে কোনো একটা অ্যান্সার পেলে যে কোনো একটাই করতে পারো। অর্থাৎ 8 বছর রাজত্ব করার পর কোথাও এরকম পাবে 8 বছর রাজত্ব করার পর কলিঙ্গ আক্রমণ করেন, আবার কোথাও তোমরা 9 বছর রাজত্ব করার পর কলিঙ্গ আক্রমণ পাবে, তোমরা এরকম পেয়ে যেতে পারো। ওকে, তো এই কলিঙ্গ আক্রমণ আর এটা কোন নদীর তীরে হয়েছিল এই যুদ্ধ সেটাও মনে রাখতে পারো, এটা দয়া নদীর তীরে। এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। কোন নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? দয়া নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। তো এই কলিঙ্গ বর্তমানে কোথায় সেটাও মনে রাখতে পারো। কলিঙ্গ কিন্তু বর্তমানে উড়িষ্যাতে অবস্থিত কলিঙ্গ, এটাও মনে রাখতে পারো। ওকে, আর এই যুদ্ধের পরে অশোক কিন্তু চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়। এই যুদ্ধের পরে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো, পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক কতদিন রাজত্ব করার পর ধর্মযাত্রায় বের হয়? দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো অশোক কতদিন পর, দেখো অশোক 21 বছর রাজত্ব করার পর, এটা মনে রাখো, 21 বছর রাজত্ব করার পর কি ধর্মযাত্রায় বের হয়। তো ধর্মযাত্রায় বের হয়ে কোথায় গেছিল সেই ধরনের কোশ্চেন পেতে পারো। গেছিল লুম্বিনী, এটাও মনে রাখতে পারো। কোথায় গেছিল? লুম্বিনীতে গেছিল। ওকে, আর এছাড়াও মনে রাখো রাজা হওয়ার 14 বছর পর, এটা মনে রাখো একই সঙ্গে, রাজা হওয়ার 14 বছর পর তিনি ধর্ম মহামত্ত চালু করে। এটা মনে রাখতে হলো, ধর্ম মহামত্র চালু করে। এই ধর্ম মহামত্তটা কি? এই ধর্ম মহামত্তটা, এটা মনে রাখো, এই ধর্ম মহামত্তটা হলো ধর্ম প্রচার। ধর্ম প্রচার করার জন্য এই পদ ব্যবহার করেছিল, ধর্ম প্রচার। তাহলে রাজা হওয়ার 14 বছর পরেই কিন্তু ধর্ম প্রচার চালু করেছিল। ওকে, আর এছাড়াও মনে রাখতে পারো তার পুত্র, তোমরা নিশ্চয়ই জানো তার পুত্রের নাম ছিল মহেন্দ্র। তার পুত্রের নাম ছিল মহেন্দ্র এবং কন্যার নাম কি ছিল? এটা মনে রাখতে পারো, কন্যার নাম ছিল সংঘমিত্রা। এটা মনে রাখতে পারো, কন্যার নাম ছিল সংঘমিত্রা। তো তার পুত্র এবং কন্যাকে ধর্ম প্রচারের জন্য কোথায় পাঠিয়েছিল? এটাও মনে রাখতে পারো, তার পুত্র এবং কন্যাকে ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিল সিংহলে। এটাও কিন্তু মনে রাখতে পারো, সিংহলে পাঠিয়েছিল।
ওকে। আর এই অশোকের সময়, এটা মনে রাখতে পারো, অশোকের সময় কিন্তু তৃতীয় বৌদ্ধ মহাসভা হয়েছিল, এটা মনে রাখতে পারো। অশোকের সময় কিন্তু বৌদ্ধ তৃতীয় বৌদ্ধ মহাসভা হয়েছিল। তোমরা জানো কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল, এটাও কিন্তু মনে রাখতে পারো, পাটলিপুত্রতে হয়েছিল। ওকে। আর টাইম পিরিয়ডটাও তাহলে মনে রাখতে পারো একই সঙ্গে, 250 খ্রিস্টপূর্বাব্দে এই তৃতীয় বৌদ্ধ মহাসভা হয়েছিল পাটলিপুত্রতে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোকের উপাধি প্রিয়দর্শী কোথা থেকে আমরা জানতে পারি? দেখো খুব গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন। তো অশোকের উপাধি প্রিয়দর্শী তোমরা সকলেই জানো, এই ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই আর পরীক্ষায় পাবে না। প্রিয়দর্শী উপাধি কে ধারণ করেছিল? অশোক ধারণ করেছিল। তো এটা আমরা কোথা থেকে জানতে পারি সেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আমরা জানতে পারি কান্দাহার লিপি থেকে, এটা মনে রাখো। কান্দাহার কান্দাহার লিপি থেকে আমরা জানতে পারি যে অশোকের উপাধি কি ছিল? প্রিয়দর্শী। আর এছাড়াও অশোকের উপাধি তোমরা জানো দেবানং, এটাও মনে রাখো একই সঙ্গে। দেবানাং দেবানাং প্রিয়দর্শী, দেবানাং প্রিয়দর্শী ছিল অশোকের উপাধি। তো এই উপাধি আমরা কোথা থেকে জানতে পারি? এটাও একটা উপাধি ছিল। এটা আমরা জানতে পারি, তোমরা মনে রাখো, এটা আমরা জানতে পারি মাক্সি ও গুর্জরা লিপি থেকে। এটাও আমরা কিন্তু মনে রাখবে যে মাক্সি এবং গুর্জরা লিপি থেকে আমরা জানতে পারি যে অশোকের উপাধি ছিল দেবানাং প্রিয়দর্শী। তো এটার মানে কি সেটাও মনে রাখতে পারো, এটার মানে হলো দেবতার প্রিয়, এটার মানেটাও মনে রাখতে পারো, দেবতার প্রিয় ছিল। ওকে, দেবতার প্রিয়, দেবানাং প্রিয়দর্শীর মানে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক শ্রীনগর তৈরি করে, এটা কি থেকে জানতে পারি? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অশোক শ্রীনগর তৈরি করেছিল, শ্রীনগর শহরটা এটা তৈরি করেছিল অশোক। তো এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে। এটা মনে রাখো, কলহনের রচিত, তোমরা নিশ্চয়ই জানো কলহনের রচিত কি? রাজতরঙ্গিনী। এটা মনে রাখতে পারো, কলহনের রচিত রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী থেকে কিন্তু আমরা জানতে পারি, রাজতরঙ্গিনী থেকেই কিন্তু আমরা জানতে পারি অশোক শ্রীনগর তৈরি করেছিল। আর এছাড়াও রাজতরঙ্গিনী থেকে আর একটা তথ্য জানতে পারি, সেটাও মনে রাখো। সেটা হলো অশোকের প্রথম জীবনে, অর্থাৎ প্রথম জীবনে তার আরাধ্য দেবতা ছিল, এটা মনে রাখো। তার প্রথম জীবনের আরাধ্য দেবতা কে ছিল? আরাধ্য দেবতা ছিল শিব। এটা কিন্তু আমরা রাজতরঙ্গিনী থেকেই কিন্তু জানতে পারি। তো একই সঙ্গে দুটো তথ্যই মনে রাখতে পারবো, রাজতরঙ্গিনী থেকেই জানতে পারি শ্রীনগর তৈরি করেছিল, এবং রাজতরঙ্গিনী থেকেই জানতে পারি তার প্রথম জীবনের আরাধ্য দেবতা ছিল শিব। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক স্তম্ভ ভারতের কোথায় পাওয়া যায়? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অশোক স্তম্ভ ভারতে এখন কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় সারনাথে। এটা কোথায় পাওয়া যায়? সারনাথে। আর সারনাথ তোমরা নিশ্চয়ই জানো কোথায়? সারনাথ হলো উত্তরপ্রদেশে অবস্থিত। ওকে। আর এই সারনাথের এখন বর্তমানে সারনাথের জাদুঘরে এটা রাখা আছে, এটা মনে করো, সারনাথের জাদুঘরে রাখা আছে। আর এছাড়াও এই অশোক স্তম্ভকে 1950 সালে, একই সঙ্গে মনে রাখো 1950 সালে 26শে জানুয়ারি এই অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয় এই অশোক স্তম্ভকে, কবে? 1950 সালের 26শে জানুয়ারি। আর এই অশোক স্তম্ভটা দেখতে তোমরা নিশ্চয়ই জানো, দেখতে উল্টানো পদ্মের মতো, আর তার উপর অশোক চক্র দেখা যায়, এটাও মনে রাখতে হবে। এই অশোক চক্র কিন্তু এই অশোক স্তম্ভের মধ্যেই দেখা যায়। আর এই অশোক চক্রের, এটা মনে রাখো, অশোক চক্রের বাঁদিকে কি থাকে? এটা মনে রাখতে পারো, এই ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারো। অশোক চক্রের বাঁদিকে থাকে ষাঁড় এবং ডান দিকে থাকে ঘোড়ার মূর্তি। এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মৌর্য সাম্রাজ্যে কোন ধরনের ভাষা ব্যবহার করা হতো? দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মৌর্য সাম্রাজ্যে কোন ধরনের ভাষা ব্যবহার করা হতো? দেখো মৌর্য সাম্রাজ্যের উত্তর অংশে, এটা মনে রাখো, উত্তর অংশে ব্যবহার করা হতো, উত্তর অংশে ব্যবহার করা হতো পালি ভাষা, উত্তর অংশে ব্যবহার করা হতো পালি ভাষা। এবং দক্ষিণ অংশে, এটাও মনে রাখো, দক্ষিণ অংশে কিন্তু পালি ভাষা না, দক্ষিণ অংশে কিন্তু প্রাকৃত ভাষা ইউজ করা হতো। তো দুটোই মনে রাখো, দক্ষিণ অংশে ব্যবহার করা হতো প্রাকৃত ভাষা এবং উত্তর অংশে ব্যবহার করা হতো পালি ভাষা। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোকের প্রচারিত কতগুলো মুখ্য অনুশাসনের কথা বলা আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কতগুলো মুখ্য অনুশাসনের কথা বলা আছে। তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? 14টি মুখ্য অনুশাসনের কথা বলা আছে। 14টি মুখ্য অনুশাসনের কথা বলা আছে। ওকে, আর এটা ইংরেজি টার্মটা তোমরা একই সঙ্গে মনে রাখতে পারো। ইংরেজিতে এটা কি বলবো? 14টি মেজর, এটা মনে রাখতে পারো, মেজর রক, মনে রাখো মেজর রক এডিক্টের কথা বলা আছে।
আর এই 14টির মধ্যে এটা মনে রাখো, 14টির মধ্যে 13 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। 13 নাম্বারটাও কেন গুরুত্বপূর্ণ? 13 নাম্বারটা মুখ্য অনুশাসনে কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে, এটা কিন্তু মনে রাখবে। কলিঙ্গ যুদ্ধের কথা কত নাম্বার অনুশাসনে বলা আছে? 13 নম্বর অনুশাসন। এছাড়াও তোমরা মনে রাখবে, এছাড়াও 7টি গৌণ অনুশাসনের কথা বলা আছে। কটি? 7টি। এছাড়াও মনে রাখো 7টি গৌণ অনুশাসনের কথা বলা আছে, 7টি গৌণ অনুশাসন। আর এটাকে তোমরা কি বলবে? 7টি গৌণ অনুশাসন যেটা মাইনর, এটা মনে রাখতে পারো, মাইনর রক এডিক্ট যেটাকে বলা হতো, মাইনর রক এডিক্ট। ওকে, আর এছাড়াও মনে রাখো, এছাড়াও 7টি গৌণ অনুশাসন ছাড়াও 13টি মুখ্য স্তম্ভ, এটাও কিন্তু একই সঙ্গে মনে রাখো, 13টি মুখ্য স্তম্ভ, এটা মনে রাখো, 13টি মুখ্য স্তম্ভ, এটা মনে রাখো, 13টি মুখ্য স্তম্ভ অনুশাসনের কথা বলা আছে। 13টি মুখ্য স্তম্ভ অনুশাসন, যেটা মধ্যে একই সঙ্গে মনে রাখো, যেটার মধ্যে 13টার মধ্যে 7টি পাওয়া গেছে, এটা মনে রাখো, 7টি পাওয়া গেছে দিল্লির তোপড়াতে, এটা মনে রাখো, 7টি পাওয়া গেছে কোথায়? দিল্লির তোপড়া অঞ্চলে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। দিল্লির তোপড়া অঞ্চলে 7টি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? স্তম্ভ অনুশাসন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন কোন মুখ্য অনুশাসনে? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অশোক যে পশু হত্যা নিষিদ্ধ করার কথা বলেছে, সেটা কোন মুখ্য অনুশাসন থেকে আমরা জানতে পারি? দেখো তোমাদেরকে আগের কোশ্চেনে তোমাদেরকে আমি বলেছি, অশোকের মোট 14টি মুখ্য অনুশাসন ছিল, 14টি মুখ্য অনুশাসন ছিল। আর এই 14টির মধ্যে তোমাদেরকে আগের কোশ্চেনেই বলেছি 13 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। 13 নাম্বারটার মধ্যে কি বলা আছে? 13 নম্বর মুখ্য অনুশাসনে বলা আছে কলিঙ্গ যুদ্ধের কথা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলেছি। ওকে, আর এই কলিঙ্গ যুদ্ধের কথা, আর এই কলিঙ্গ যুদ্ধে তোমরা জানো অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়, এটাও কিন্তু এই 13 নম্বর থেকেই জানতে পারি। ওকে, তো এই পশু হত্যার কথা বলেছে প্রথম অনুশাসন, অর্থাৎ 1 নম্বর অনুশাসনে কিন্তু অশোক পশু হত্যা নিষিদ্ধ করার কথা বলেছে, পশু হত্যা নিষিদ্ধ করার কথা বলেছে 1 নম্বর অনুশাসন থেকে জানতে পারি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মৌর্য যুগে কৃতদাস প্রথা ছিল না, এটা কোথা থেকে জানতে পারি? দেখো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যেই পড়ে, যে মৌর্য যুগে কিন্তু কোনো কৃতদাস প্রথা ছিল না, এটা কিন্তু মনে রাখবে একই সঙ্গে, যে কৃতদাস প্রথা এটা মৌর্য যুগে ছিল না। তো এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারি কি, মেগাস্তিনিসের, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে। তো মেগাস্তিনিসের ইন্ডিকা তোমাদেরকে বলেছিলাম। তো এই মেগাস্তিনিসের ইন্ডিকাই একমাত্র বৈদেশিক উপাদান যেখান থেকে আমরা মৌর্য বংশের কথা জানতে পারি। ওকে, আর ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি? তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, মৌর্য সমাজ ব্যবস্থার কথা আমরা কিন্তু এই ইন্ডিকা থেকে জানতে পারি। তো সমাজ ব্যবস্থার মধ্যেই পড়ে কৃতদাস প্রথা ছিল না। ওকে, আর মৌর্য সমাজ, তোমরা এটা মনে রাখতে পারো, মৌর্য সমাজ 7টি শ্রেণীতে বিভক্ত ছিল, এটাও মনে রাখতে পারো, 7টি শ্রেণীতে বিভক্ত ছিল, 7টি শ্রেণীতে। তো এই 7টি শ্রেণীতে কি কি গুলো ছিল সেগুলো মনে রাখতে পারো। সেগুলো ছিল কৃষক, এগুলো মনে রাখতে পারো, কৃষক ছিল, সৈনিক ছিল, ওকে, পশুপালক ছিল, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। 7টি শ্রেণীতে যে বিভক্ত ছিল সেগুলোর মধ্যে কি কি? কৃষক, সৈনিক, পশুপালক, আর ছিল শিল্পী ছিল। তো সবগুলোই মনে রাখো একই সঙ্গে, শিল্পী ছিল, দার্শনিক ছিল, আর কি ছিল? আর ছিল পরিদর্শক ছিল। ওকে, এটা মনে রাখো, পরিদর্শক ছিল, আর একটা ছিল অমাত্য ছিল। এই 7টা শ্রেণীতে বিভক্ত ছিল মৌর্য সমাজ ব্যবস্থা, যেটা আমরা মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে জানতে পারি। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। তো দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, শেষ মৌর্য সম্রাট কে ছিল? দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মৌর্য সম্রাট শেষ তোমরা জানো নিশ্চয়ই, কে? বৃহদর। কে ছিল? বৃহদর ছিল শেষ মৌর্য সম্রাট, বৃহদর। ওকে, আর এই বৃহদর তোমরা জানো, বৃহদরকে হত্যা কে করেছিল? এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বৃহদরকে হত্যা করেছিল তারই সেনাপতি, তার নাম কি? তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, তার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদত্তকে হত্যা করেছিল। কবে হত্যা করেছিল সেটাও মনে রাখতে হবে, 185 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ বৃহদত্তকে হত্যা করেছিল। আর মৌর্য সাম্রাজ্য যদি ধ্বংস হয় কবে সেটা মনে রাখতে পারো, 187 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মৌর্য সাম্রাজ্য ধ্বংস হয়। 187 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য ধ্বংস হয়, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। মৌর্য সাম্রাজ্য ধ্বংস হয় 187 খ্রিস্টপূর্বাব্দে, আর 185 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ বৃহদত্তকে হত্যা করেছিল। আর এরপরে এই পুষ্যমিত্র শুঙ্গ তোমরা নিশ্চয়ই জানো, শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিল। শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিল কে? এই পুষ্যমিত্র শুঙ্গ। কোথায় প্রতিষ্ঠা করেছিল? মগধে, এটা কিন্তু মনে রাখতে পারো। আর এই শুঙ্গদের প্রধান 2 শাসক ছিল, এক পুষ্যমিত্র শুঙ্গ, এটা মনে রাখতে পারো, আর একজন ছিল সেটা হলো অগ্নিমিত্র, এটা কিন্তু মনে রাখতে পারো।
শুঙ্গদের প্রধান দুই শাসক ছিল পুষ্যমিত্র শুঙ্গ এবং অগ্নিমিত্র। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কোনো কোশ্চেন হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে, তাদেরও এক্সাম ভালো হয়। ওকে, এর পরবর্তীতে আমি গুপ্ত সাম্রাজ্য শুরু করব। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে, যেটা বলে থাকি, প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই। Thank you for watching my video. If you not subscribe yet, please subscribe, and if you like the video,